নমস্কার বন্ধুরা, 30শে জানুয়ারি 1948 সন্ধ্যে 5টা বেজে 17 মিনিটে দিল্লির বিড়লা হাউসে পরপর 3টি গুলি করে গান্ধীজিকে হত্যা করা হয়। এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু যে কথাটি আমরা জানি না সেটা হলো এটাই যে গান্ধীজি তার মৃত্যুর 7 মিনিট আগে এটা প্রেডিক্ট করে নিয়েছিলেন। অর্থাৎ তিনি আগে থেকেই জানতেন যে হয়তো তিনি মরতে চলেছেন। সন্ধ্যে 5টা বেজে 10 মিনিটে তার রুটিন প্রেয়ারের জন্য লেট হয়ে যাওয়া গান্ধীজিকে যখন কাঠিয়াবাদ থেকে আসা কিছু লোকের ব্যাপারে বলা হয়, তখন গান্ধীজি বলেন যে আমি তাদের সঙ্গে প্রেয়ারের পরে কথা বলবো, যদি বেঁচে থাকি তাহলেই। অর্থাৎ এটি আশ্চর্যজনক একটি কথা। গান্ধীজিকে ঘিরে লেখা কিছু বইয়ে তো এটাও বলা হয়েছে যে গান্ধীজি জানতেন যে তার অ্যাসাসিনেশন হতে চলেছে, কিন্তু তিনি সেটাকে আটকানোর জন্য কোনো পদক্ষেপ নিতে চাননি, কেননা তিনি আর বেঁচে থাকতেই চাইছিলেন না। হ্যাঁ, আমি জানি যে এই কথাগুলি খুবই আশ্চর্যজনক, কিন্তু এই ইনফরমেশন গান্ধীজিকে নিয়ে লেখা এই 4টি মেইন বই থেকেই পাওয়া গেছে। তো এখন চলুন এই রহস্যের সমাধানের জন্য আমরা গান্ধীজির মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগের সময়টিকে ভালো করে বুঝে নিই। 30শে জানুয়ারি বিকেল 4টে, যখন সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজির সঙ্গে দেখা করে তিনি তার এবং নেহেরুর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার বিষয় এবং দেশের মধ্যে মেজরিটি এবং মাইনরিটির মতপার্থক্য নিয়ে কথা বলছিলেন, তাদের মধ্যে প্রায় 30 মিনিটের মতো কথাবার্তা হয় অ্যান্ড তারপরেই গান্ধীজিকে টিফিন দেওয়া হয়। কিন্তু তখনও পর্যন্ত সর্দার প্যাটেল সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আর এই বিকেল 4টে থেকে শুরু হওয়া ডিসকাশন বিকেল 5টা পর্যন্ত লাগাতার চলতে থাকে। অ্যান্ড এর মধ্যেই গান্ধীজির ভাইজি মানু গান্ধীজিকে বিকেল 5টে বেজে যাওয়ার সংকেত দেন, কেননা প্রতিদিন বিকেল 5টার সময় গান্ধীজি সাধারণ মানুষের সঙ্গে যে কোনো ধর্মের গ্রন্থকে পড়ে প্রেয়ার করতেন, আর সেই দিনেই সবসময় পাংচুয়াল থাকা গান্ধীজি দেরি হয়ে যায়। আর এই জন্য মানু অবশেষে 5টা বেজে 5 মিনিটে গান্ধীজিকে দূর থেকে তার হাতের ঘড়ির দিকে ইশারা করে বলেন তিনি প্রেয়ারের সময় অনেক দেরি করে ফেলেছেন, বাইরে অনেকেই প্রেয়ারের জন্য আপনার অপেক্ষা করছে। আর এই ইশারা পেতেই গান্ধীজি তাদের আলোচনা বন্ধ করে উঠে যান এবং মানুকে বলেন যে নার্স अगर पेशेंट को सही वक्त पर दवाई नहीं देगी तो पेशेंट मर भी सकता है। গান্ধীজির এই স্টেটমেন্টটিও খুব ইম্পর্টেন্ট ছিল, কেননা গান্ধীজির এটা বলার উদ্দেশ্য ছিল যে তার ভাইজি মানু তাকে রোজ সময় মতো ওষুধ নেওয়া অর্থাৎ প্রেয়ারের কথা মনে করিয়ে দিতেন, যা যদি সে টাইম মতো না নেয় তাহলে সে মরে যেতেও পারে। অ্যান্ড আশ্চর্যজনকভাবে বা কাকতালীয়ভাবে হলেও ঠিক সেটাই। এছাড়াও গান্ধীজি যখন প্রেয়ার করতে যাচ্ছিলেন তখন মানু জানায় যে কাঠিয়াবাদ থেকে কিছু লোক তার সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু তখনও গান্ধীজি বলেন যে আমি তাদের সঙ্গে প্রেয়ারের পরে কথা বলবো, যদি বেঁচে থাকি তাহলে। এই স্টেটমেন্টটি গান্ধীজির পার্সোনাল সেক্রেটারি ভি কল্যাণম নিজেই লিখেছেন। আর এই দুটি স্টেটমেন্টের মাত্র কিছুক্ষণ পরেই গান্ধীজির মরে যাওয়া অনেকটা আশ্চর্যজনক। তাহলে কি গান্ধীজি জানতেন যে আজকের দিনটাই তার কাছে শেষ দিন? আর সেটা যদি হয়ে থাকে তাহলে গান্ধীজি কি করে তার মৃত্যুকে প্রেডিক্ট করেছিলেন? আমি জানি না যে এটা অ্যাকচুয়ালি প্রেডিকশন বলা চলে নাকি গড ফিলিং অথবা কৌশলগত পূর্বাভাস, কেননা এই ঘটনার ঠিক 10 দিন আগেও একদিন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 20শে জানুয়ারি 1948 নাথুরাম গডসে অ্যান্ড তার ভাই গোপাল গডসে তাদের আরও 5 জন সঙ্গীর সঙ্গে মিলে গান্ধীজিকে হত্যা করার প্রচেষ্টা করে। আর সেই 5 জনের মধ্যে সবথেকে মুখ্য ভূমিকায় ছিল এই 2 জন মানুষ, পাহুয়া আর বার্জে। এদের প্ল্যানটা কিছুটা এরকম ছিল যে সবার প্রথমে পাহুয়া ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণ করে প্যানিক ক্রিয়েট করবে, তারপরে বার্জে পিয়ারের স্থানের পিছনে থাকা তারের দেওয়ালের ফাঁক দিয়ে গান্ধীজির উপর গুলি চালাবে অ্যান্ড তার উপর একটি বোমা ফেলবে। কিন্তু তারপরেও যদি কিছু মিস হয়ে যায় তাই তার বাকি বন্ধুরা ভিড়ের মধ্যে মিশে থাকবে, যাতে গান্ধীজি যদি পালানোর চেষ্টাও করে তাহলে তাকে চারিদিক দিয়ে ঘিরে অ্যাটাক করা যায়। কিন্তু তাদের এই প্ল্যানটি ফেল হয়ে যায়, কেননা প্রথম বোমা বিস্ফোরণে কোনো হুড়োহুড়ি সৃষ্টি হয়নি। বার্জে অর্থাৎ যে গান্ধীজিকে সবার প্রথমে গুলি চালাবে সে শেষ মুহূর্তে এসে একজন একচৌকলা মানুষকে দেখতে পায়, যেটা ছিল বার্জের কাছে একটি অশুভ সংকেত, আর এই জন্যই তিনি ভয় পেয়ে পালিয়ে যান। আর অপরদিকে পাহুয়াকে সাধারণ মানুষেরা ধরে পুলিশের কাছে তুলে দেয় আর বাকি 6 জন সেখান থেকে পালিয়ে যায়। যখন পুলিশ পাহুয়াকে জিজ্ঞাসাবাদ করে তো সে প্রথমে কিছুই বলতে চায়নি, কিন্তু 22শে জানুয়ারি 1948 পাহুয়া একজনের নাম বলেন, আর সেটা হলো বিষ্ণু কার্কে। পুলিশকে আরও একটি ইনফরমেশন দেয়, সেই হামলায় সামিল থাকা কয়েকজন দিল্লির মারিনা হোটেলে থাকে আর কয়েকজন হিন্দু মহাসভা ভবনে থাকে। আর এটুকুই ইনফরমেশন পুলিশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। পাহুয়ার স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ মারিনা হোটেলে পৌঁছায় এবং সেই হোটেলে রিসেপশনে উপস্থিত থাকা ব্যক্তিদের থেকে হামলাকারীদের কিছু বিবরণ পেয়েছিলেন। কিন্তু আফসোস এটাই যে এত কিছু করার পরেও পুলিশ তাদের উপরে কোনো অ্যাকশন নিতে পারেনি। পাহুয়াকে অ্যারেস্ট করার কথা শুনে তার একজন কাছের বন্ধু জগদীশ চন্দ্র জৈন খুব আশ্চর্য হয়ে যায়, কেননা কিছুদিন আগেই পাহুয়া তার সঙ্গে একদিন কথা বলতে বলতেই ক্যাজুয়ালভাবেই গান্ধীজিকে গুপ্ত হত্যা করার কথা বলেন। আর এই কথাটি বলার জন্য তখন প্রফেসর জৈন সঙ্গে সঙ্গে কল করেন ভারতের সেই সময়কার হোম মিনিস্টার সর্দার প্যাটেলকে, কিন্তু সর্দার প্যাটেল ব্যস্ত থাকার কারণেই তার কলটি ধরতে পারেন না। তারপরে জৈন তখনকার বোম্বের হোম মিনিস্টার মুরারজি দিশার কাছে যান, কিন্তু এই আর্টিকেল অনুযায়ী মুরারজি অ্যাকিউজদের উপর অ্যাকশন নেওয়ার বদলে উল্টে জৈনকেই বলেন যে তোমার কাছে এত খবরাখবর কি করে আছে,
কোথাও তুমিও এই বিষয়ের সঙ্গে যুক্ত নও তো? যদি এই আর্টিকেলটি সঠিক হয়ে থাকে এবং আসলেই যদি এমনটা হয়ে থাকে, তাহলে হয়তো এই ইনফরমেশনের উপরে লিডার্স অ্যান্ড পুলিশ যদি সময় থাকতে সক্রিয় হতো, তাহলে হয়তো গান্ধীজির হত্যাকে রোধ করা যেত। কিন্তু আনফর্চুনেটলি পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় যে এই স্টেটমেন্টের উপর তারা কোনো অ্যাকশন নিতে পারে না, এবং গান্ধীজির উপরে প্রথম হামলার ঠিক 6 দিন পরেই 26শে জানুয়ারি 1948 গডসে আর তার সাথীরা মিলে দ্বিতীয় প্ল্যান তৈরি করে। কিন্তু এবারে কিছু পরিবর্তনের সঙ্গেই সেই প্ল্যানটিকে তৈরি করা হয়। শুধুমাত্র একজনই এই মিশনটিতে যাবে, কেননা বেশি লোক থাকলে ধরা পড়ার ভয়টাও বেশি থাকবে। আর এই জন্যই পরিকল্পনাকে সাকসেসফুল করার জন্য গডসে তার পরের দিনে ফ্লাইটে করে দিল্লি রওনা দেয়। কিন্তু এই কাজকে নিখুঁতভাবে পূরণ করার জন্য তার একটি সঠিক পিস্তলের অর্থাৎ দ্য 9mm M1934 মডেল ভেরেটা রিভলভারের প্রয়োজন ছিল, যেটা তার গোয়ালিয়র থেকে পাওয়ার কথা ছিল। কারণ সেই সময় এই পিস্তলটি ইন্ডিয়াতে পাওয়া খুবই রেয়ার ছিল, কারণ এটি একটি ইতালির তৈরি পিস্তল ছিল। ফোর্থ গোয়ালিয়রের ব্রিটিশ আর্মি কর্নেল বিবি জোশির কাছে এই পিস্তলটি ছিল। তার কাছ থেকে এই পিস্তল গোয়ালিয়রের সব থেকে বড় আর্মস ডিলার জগদীশ গোয়েল এবং গোয়ালিয়রের হিন্দু মহাসভার হেড ডক্টর পারচু, এনারা দুজন মিলে গডসেকে দেয়। গডসে সেই সময় মাত্র 500 টাকায় এই পিস্তলটি কিনে নেয়, যা আজকের সময়ের মূল্য প্রায় 70 থেকে 80,000 টাকার কাছাকাছি। এত দামি পিস্তল কেনার একটাই সব থেকে বড় কারণ ছিল, বেরেটা M1934 কে ওয়ার্ল্ড ওয়ারের সময় মোস্ট রিলায়েবল সাইড আর্ম বলা হতো, কেননা এটি একটি অটোমেটিক পিস্তল ছিল, যেটাতে না থেমেই একসঙ্গে 7 রাউন্ড ফায়ার করা যেত। অর্থাৎ এর টার্গেট থেকে বাঁচা অলমোস্ট ইম্পসিবল ছিল। কিন্তু এত কিছুর পরেও গান্ধীজির হামলাকে রোধ করা যেত, যদি গান্ধীজি নিজেই সেটা চাইতেন। তাহলে আমি এটা এই জন্যই বলছি যে এই কথাটি তার পার্সোনাল সেক্রেটারি নিজেই বলেছেন। গান্ধীজির উপর প্রথম হামলার পরেও গান্ধীজি তার সিকিউরিটি বাড়াতে চাননি। গান্ধীজি বলেছিলেন যে যারা বাঁচার জন্য সিকিউরিটি রাখে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তিনি এমনটা কেন বলেছিলেন? তার উপরে বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন বক্তব্য শোনা গেছে যে গান্ধীজি ইন্ডিয়া পাকিস্তান বিভাজনের জন্য অনেক কষ্টে ছিলেন, যার জন্য তিনি আর বাঁচতে চাইতেন না, এবং এই কথাটির প্রমাণও তার কিছু স্টেটমেন্ট থেকে পাওয়াই যায়। যেমনটা তিনি 2 অক্টোবর 1947 বলেছিলেন যে আমি লজ্জিত, কেননা আমি এখনো বেঁচে আছি। 24শে জানুয়ারি যখন তার উপরে প্রথম হামলা হয়, তখন তিনি বলেছিলেন যে আমাকে মারার চেষ্টাটা হয়তো সঠিক, আমি নিজেই হয়তো ভুল। আর সেকেন্ড বা ফাইনাল হামলার দিনেও অর্থাৎ 30শে জানুয়ারি 1948 সকালেও তিনি মানুকে এটা বলেছিলেন, যদি কেউ আমাকে হত্যা করে আর আমি মরার সময় আমার মুখ থেকে ভগবানের নাম বের হয়, তবেই আমাকে মহাত্মা বলবে। কিন্তু ফ্রেন্ডস, এখানে সব থেকে বড় প্রশ্ন এটাই যে গান্ধীজির মানা করাতে তার সিকিউরিটি কমিয়ে দেওয়া সেটা কি ঠিক ছিল? তো এই জন্যই মানা করার পরেও নেহেরু আর সর্দার প্যাটেল মিলে 30 জন পুলিশ অফিসারকে বিড়লা হাউসে মোতায়েন করে রেখেছিলেন। কিন্তু গান্ধীজি সেই অফিসারদেরকেও মানা করে দেন যে তার সঙ্গে দেখা করতে আসা কাউকে যেন চেক না করা হয়। তাই সিকিউরিটিরাও টাইট সিকিউরিটি মেনটেন না করে তারা সেই অর্ডারকে ফলো করছিলেন। আর এই জন্যই নাথুরাম গডসে অনায়াসে পিস্তল নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়, আর ঠিক 5টার সময় সে গান্ধীজির আসার অপেক্ষা করতে থাকে। পরিকল্পনা একদম সিম্পল ছিল, ভিড়ের মধ্যে গিয়ে একদম গান্ধীজির সামনে চলে যাও আর গান্ধীজি আসতেই তাকে গুলি চালিয়ে দাও। কিন্তু এখানেও একটা প্রবলেম তৈরি হয়ে যায়, কেননা সর্দার প্যাটেলের সঙ্গে মিটিং এর জন্য গান্ধীজির লেট হয়ে যায়। আর এই জন্যই গডসে ভাবতে থাকে যে তাদের পরিকল্পনা হয়তো কেউ বুঝতে পেরেছে, কিন্তু তবুও সে অপেক্ষা করতে থাকে। আর অবশেষে যখন 17 মিনিট পর গান্ধীজি ফ্রেয়ারের প্ল্যাটফর্মের দিকে আসতে থাকে, গডসে আর তখন নিজেকে সামলে রাখতে পারে না, ভিড়ের মধ্যে দিয়েই গান্ধীজির দিকে এগিয়ে আসতে থাকে। তারপর গান্ধীজির সামনে গিয়ে সে গান্ধীজির পা ছোঁয়ার চেষ্টা করে, তখন মানু তাকে বাধা দেয়, কিন্তু গডসে মানুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর পিস্তল বের করে গান্ধীজির বুকে পরপর 3টে গুলি চালিয়ে দেয়। কিন্তু এরপরও আরো একটি অদ্ভুত কথা শুনুন। ওপেন ম্যাগাজিনের মতে নাথুরামকে অ্যারেস্ট করার পর দিল্লি হাইকোর্টে ট্রায়াল শুরু হয়, কিন্তু সেই কেসে নাথুরাম গডসে আর তার 2-3 জন সঙ্গী ছাড়া বাকি কারোরই উপরেই কোনো কেস রেজিস্টার হয়নি। এমনকি নাথুরামকে পিস্তল সাপ্লাই করা জগদীশ গোয়েল আর ডক্টর পারচুরেরও ফাইনাল চার্জশিটের নাম পর্যন্ত ছিল না। এদিকে ডক্টর পারচুকে ট্রায়াল কোর্ট থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়ে দেয়, কিন্তু পরে পাঞ্জাব হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষিত করে। কিছু ঐতিহাসিকদের মতে এটা এই জন্যই হয়েছে, কেননা যখন ইন্ডিয়া গভর্নমেন্ট হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে প্রক্সি ওয়ার করছিলেন, তখন হিন্দু মহাসভা এবং বিশেষ করে ডক্টর পারচু এক বিশেষ ভূমিকা পালন করেন। আর এই কারণেই হয়তো তার নাম ফাইনাল চার্জশিট থেকে সরিয়ে দেওয়া। তো এটাই ছিল ফ্রেন্ডস গান্ধীজির মৃত্যুর এক না শোনা কাহিনী, যেটাতে এই ঘটনাটির জন্য আপনি অনেকের উপরেই আঙুল তুলতে পারেন, এমনকি খোদ গান্ধীজির উপরেও। কিন্তু আপনার মতে অ্যাকচুয়ালি দোষ কার ছিল সেটা অবশ্যই জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।